আমজনতার আজকের বিষয় যে প্রশ্ন আমজনতা মূলত করতে চায়, এড়ানো কি যেত না? এই যেটি এড়ানোর কথা বলছি সেটি হচ্ছে সাম্প্রতিক সময় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা এবং সেসব ঘটনার সঙ্গে আন্দোলন সম্পৃক্ত, কোথাও সহিংসতা বা সংঘাতমূলক উত্তেজনাকর পরিস্থিতি এগুলো জড়িত। এই বিষয়গুলো আমরা কথা বলতে চাই। এগুলো এড়িয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব হতো কিনা বিশ্ববিদ্যালয়গুলোয়, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আন্দোলন করছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের একজন ফাউজিয়া ইয়াসমিন। ফাউজিয়া ইয়াসমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। বেশ কিছু দাবিতে, সেটা হয় অব্যবস্থাপনা, খাবারের নিম্নমান, প্রভোস্টের দুর্ব্যবহারের প্রতিবাদ, এইগুলো মিলিয়ে আপনারা আন্দোলনে নেমেছিলেন। ষষ্ঠ দিনের মতো আন্দোলন চলছে। এখন আন্দোলনটা উপাচার্যের পদত্যাগের দাবিতে এসে ঠেকেছে। যেই প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন জাফরিন আহমেদ লিজা, তিনি পদত্যাগ করেছেন। এখন আপনাদের আন্দোলনটা একমুখী উপাচার্যের পদত্যাগের আন্দোলনে পরিণত হলো কেন? আসলে আমরা আমাদের প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। 4 দিনের মাথায় আমাদের ওপর আসলে পুলিশের হামলা হয়। আমরা পুলিশদেরকে ফুল দিয়ে আহ্বান করছিলাম তারা যেন আমাদের ক্যাম্পাস ছেড়ে যায়, কিন্তু ইভেন আমরা আমাদের একজন স্যারকে ভেতরে ঢোকার জন্য রাজিও হয়েছিলাম স্যারদের প্রস্তাবে, কিন্তু স্যার তার আগেই হুট করে অতর্কিতে আমাদের উপর হামলা হয়। আর এই হামলার প্রেক্ষিতেই আমরা সবাই আসলে এক দফা এক দাবিতে উপনীত হয়েছি। আপনারা বলছেন ফুল দিয়েছেন, পুলিশ তো আপনাদের নামে মামলা করেছে এবং বলছে আপনারা তাদের কর্তব্য কাজে বাধা দিয়েছেন, ককটেল বিস্ফোরণ ঘটেছেন, গুলি বর্ষণ করেছেন, হত্যার উদ্দেশ্যে মারধর করেছেন। আপনারা দিলেন ফুল বলছেন, তারা বলছেন হামলা করেছেন। আপনারা গুলি করেছেন, তাদের উপর মারধরের চেষ্টা করেছেন। দেখুন, আমরা বারবারই বলছি, শুধুমাত্র দ্বিতীয় হলে বেগম সিরাজুন্নেসা হলের ছাত্রীরা একসাথে আমরা অবস্থান কর্মসূচি পালন করছিলাম। আমরা সেইখানে আমাদের আসলে আর কিছুই অন্য কোনো এজেন্ডাও আমাদের কখনো ছিল না। 3 দফা দাবিতেই আমরা অনড় ছিলাম। আমরা ভিসি আমাদের প্রক্টোরিয়াল বডি, আমাদের স্যাররা আমাদের সাথে কথা বলতে এসেছিলেন, কিন্তু তিনি আমাদের তেমন কোনো আশ্বাসই দেন নাই বলে ছাত্রীরা ওপেনলি সেটা নাকচ করে। তারপর আমরা ভিসি স্যারকে আমাদেরকে দেখে আমরা ভিসি স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু ভিসি স্যার আমাদেরকে দেখে তিনি ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন এবং নিজে থেকে আইসিটি বিল্ডিং এ ঢুকে যান। আর ছাত্রীরা সেখানে তালাবদ্ধ করে শুধুমাত্র। এইটুকু ছোট কারণে ক্যাম্পাসে পুলিশ চলে আসা, তারপরে হামলা হওয়া, এই সবকিছুই আসলে আমাদের জন্য অনেক বেশি ছিল। মানে অলরেডি আমাদের জন্য অনেক বেশি ছিল। ছোট ঘটনা অনেক বড় প্রতিক্রিয়ার মুখোমুখি আপনাদেরকে হতে হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহির বিন আলম। অধ্যাপক জহির বিন আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। একজন শিক্ষার্থীর বক্তব্য আপনি শুনে থাকবেন নিশ্চয়ই। তারা বলছেন যে তারা তাদের দাবি দেওয়ার নিয়মতান্ত্রিক আন্দোলন করছিলেন, সেখানে ক্যাম্পাসে পুলিশ এবং সেই পুলিশ রীতিমতো মারমুখী আচরণ করলো শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষক হিসেবে এটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের স্নেহের শিক্ষার্থীদের উপর এরকম হামলা আপনারা পুলিশকে করতে দিলেন, বা আপনারাই আহ্বান জানালেন এরকম অ্যাকশনে যাওয়ার জন্য, তাদেরকে নিগৃহীত করার জন্য, সাউন্ড গ্রেনেড মারার জন্য এবং রাবার বুলেট এগুলো ছোড়ার জন্য? আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাকচুয়ালি ভার্সিটিতে আমার 27 বছরের অভিজ্ঞতা আলোকে আমি কথাগুলি বলবো। যেই লিজা ম্যাডামের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু হয়েছিল, লিজা ম্যাডামকে আমি ইউনিভার্সিটিতে ছাত্রী হিসাবেও পেয়েছি। তো লিজা ম্যাডাম যেই কোনো টিচারের, আমি যেই দলেরই টিচার হোক, যেই সম্প্রদায়েরই টিচার হোক, কোনো একজন টিচারকে তার জায়গা থেকে সরাতে হলে একটু সম্মানের সাথে সরালে এটা দেখতে আরেকজন টিচারকে সম্মান করা হয়। তো লিজা ম্যাডাম যখন ভিসি স্যার আমাদের কোমলময়ী ছাত্রীদেরকে রিকোয়েস্ট করেছিলেন ট্রেজারার এবং অন্য টিচারদের মাধ্যমে যে আমি এটা সরাবো, কিন্তু যেই নাজিয়া ম্যাডামকে দিয়েছে এখন, সেই নাজিয়া ম্যাডামেরও হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছেন। উনি ওই দায়িত্বটা নিবেন কিনা, ভিসি স্যার উনাকে রিকোয়েস্ট করার পরে উনি ওনার ফ্যামিলিগত, ওনার পারপার্শ্বিক সবার সাথে কথা বলে কিছুদিন টাইম চেয়েছিলেন।
কিন্তু আমি মনে করি ছাত্রছাত্রীদের দেওয়া উচিত ছিল ওই 2-3 দিন টাইম। ওনারা টাইম না দিয়ে, আমি ছাত্রছাত্রীদের মুখের কথা বলতেছি, আমি নিজের কানে শুনেছি যে ওনারা বলছেন যে ভিসি স্যার যখন আশ্বস্ত করলেন ওনারা কিন্তু ছাত্রী হলে ফেরত গিয়েছেন, কিন্তু সকালবেলা ওই ছাত্রীরাই বলতেছেন যে স্যার তো মুখের কথা বলেছেন, উনি তো কাজে এক্সিকিউট করেন নাই, সেই জন্য ওনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমার কথা হলো, আমি একটা জিনিস প্রয়োগ করতে হলে তো আমাকে একটা টিচারকে কিছুদিন 2-1 দিন সময় দেওয়া উচিত। কিন্তু আমি দুঃখের সাথে বলতেছি যে আমার খুব কষ্ট পাই। আমি নিজে আপনি ইউনিভার্সিটিতে বা আপনি সিলেটে যেই কোনো সাংবাদিক মহলে জিজ্ঞাসা করবেন, আমি ক্যাম্পাসে সবার জন্য পরিশ্রম করি এবং সিলেট বিভিন্ন কাজের সাথে জড়িত, কিন্তু আমার কোমলময়ী ছাত্রছাত্রীদেরকে আমরা শেখাতে পারলাম না ধৈর্য ধরার জন্য। এই জিনিসটা আমি খুব আশ্চর্য হয়েছে। এটা আশ্চর্যের ব্যাপার ডক্টর জহির বিন আলম, আপনাদের কথায় তাদেরকে আশ্বস্ত করতে পারলেন না, তাদের সঙ্গে আপনাদের সম্পর্কের বোঝাপড়ায় কোথাও তাহলে ফারাক রয়ে গেছে কিনা, অর্থাৎ টানাপোড়েন রয়েছে সম্পর্কে, যে আপনাদের কথা আশ্বস্ত হচ্ছেন না তারা। আরেকটি বিষয় হচ্ছে, আশ্বস্ত করা না গেলে শেষ পর্যন্ত কথাটা মুখের কথাই চলছিল, সেখানে হামলা আক্রমণের মধ্য দিয়ে সুরাহায় যাওয়ার চেষ্টা করতে হলো। আমি বলি, হামলাটা যেই করেছে এটার জন্য আমরা তদন্ত কমিটি গঠন করেছি। আমি ছাত্রছাত্রীদেরকে আশ্বস্ত করতে চাই, যেই দোষী সাব্যস্ত হবে, ইভেন টিচার, স্টুডেন্ট, আমরা যেই কেউ ওই শাস্তি মাথা পেতে নেব। যে যদি কোনো টিচার এই গুলি করার নির্দেশ দিয়ে থাকে সেটা যেমন নিন্দনীয়। যেই কোনো টিচারের গায়ে, আমাদের কিন্তু একজন টিচারও গুলি খেয়েছেন এবং তিনি হসপিটালে আছেন, ডিএসডব্লিউ। এবং প্লাস হলো আমাদের, আমি নিজের চোখে দেখেছি, আমরা যখন আইসিটি ভবন ওখানে ছাত্রীদের জুতো এসে গায়ে পড়েছে, এই জুতো কি কে আনছে, তারপরে পুলিশের গায়ে গুলি লেগেছে। এটাই তো প্রশ্ন, জুতো আমার কথা গেছে, সেটা একরকম নিশ্চয়ই খুবই বিব্রতকর ব্যাপার এবং নিশ্চয়ই অসম্মানের, সেটা হওয়া উচিত নয়। কিন্তু আপনি কি মনে করেন, আপনার শিক্ষার্থীরা ক্যাম্পাসে গুলি বহন করেন, ছাত্রীরা তারা বহন করেছেন এবং গুলি করেছেন শিক্ষক পুলিশের ওপর? জি, আমি আপনার কথাটা শুনি। আপনার ছাত্রীরা, আপনার শিক্ষার্থীরা তারা মানে অস্ত্র, গুলি এগুলো বহন করেন পুলিশের ওপর বা অন্য শিক্ষকদের উপর, তারাই গুলি করেছেন আপনার মনে হয়? আমি কখনো বলিনি যে ছাত্রছাত্রীরা করেছে। আচ্ছা, আমার কথা হলো তদন্ত কমিটিতে যে দোষী সাব্যস্ত হবে তার অ্যাকশন হবে। এবং আমরা 6 জন ডিন, যেই 6 জন ডিন হয়েছে বিভিন্ন মতামতে, এক দলের ডিন করি নাই। আমরা সিন্ডিকেটে বসে, আমি সিন্ডিকেট মেম্বার, আমি সিন্ডিকেটে বসে আমরা সব দলের সিন্ডিকেট মেম্বারদের নিয়ে, ডিনদের নিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এই তদন্ত কমিটি যাকে দোষী সাব্যস্ত করবে তার শাস্তি মাথায় পেতে নিতে হবে। আচ্ছা, অর্থাৎ আপনারা আপনাদের দিক থেকে উদ্যোগী হয়েছেন। অধ্যাপক জহির বিন আলম, কথা হবে আপনার সঙ্গে আরও। আমাদের সঙ্গে রয়েছেন ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু। জাহিদুল হাসান পিন্টু, আপনি শুনছিলেন বাকি 2 আলোচকের বক্তব্য। 6ষ্ঠ দিনের মতো আন্দোলন চলছে, তাদের এখন দাবি ভিসির পদত্যাগ। প্রশাসন যদি সময়মতো দাবি মেনে নিতে পারতো বা শিক্ষার্থীদেরকে মানাতে পারতো, বিষয়টা তাদের সঙ্গে বোঝাপড়ায় মিথস্কে যেতে পারতো, এতদূর গড়াতো বলে আপনার মনে হয় কিনা? এবং শেষ পর্যন্ত এই ধরনের আন্দোলনগুলো সমঝোতার মাধ্যমে সমাধানের দিকে না গিয়ে সহিংসতার আবির্ভাব হয়ে যায়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি শিক্ষকের বক্তব্য শুনছিলাম, শিক্ষার্থীর বক্তব্য শুনলাম। এটা স্পষ্ট যে ক্যাম্পাসগুলোতে ছাত্র শিক্ষক বা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক খুব ভালো নেই, নয়তো আজকে এই অবস্থায় আমাদের দাঁড়াতে হতো। শিক্ষক এবং শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান দুর্ভাগ্যজনক। আমি সাংবাদিকতা করি, আমি শিক্ষকতাও করি, যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাকে যেতে হয়। যখন শুনি যে একজন শিক্ষার্থী আর শিক্ষক মুখোমুখি হয়, এটা বেদনাদায়ক। আর এখন যে ঘটনাটা আমি দেখছি, এটা আজকে আপনি বললেন 6ষ্ঠ দিন। আমার মনে হয় যে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো অবস্থায়, শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, যদি কোনো একটি পক্ষের ভিতর
কোনো ক্ষোভ জমাট বাঁধে সঙ্গে সঙ্গেই সেই ক্ষোভ প্রশমনের ব্যবস্থা নেওয়া উচিত, নয়তো সেটা বিক্ষোভ থেকে আপনার সহিংসতা ছড়ায়। প্রথমে শুরু হয় সন্দেহ যে বোধহয় প্রশাসন আমাদেরকে পাত্তা দিচ্ছে না, তারপরে শুরু হয় আপনার এই ক্ষোভ থেকে বিক্ষোভ থেকে যে সহিংসতা। এখন বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন যে যেই হলটাকে নিয়ে আপনার সমস্যা, শিক্ষার্থীদের সমস্যা কি ছিল, শিক্ষার্থীরা যে দাবিগুলো করেছিল সেখানে প্রভোস্টের পদত্যাগ, এটা একটা প্রশাসনিক দাবি, এটা প্রশাসন তাৎক্ষণিকভাবেও করতে পারে, একটি প্রক্রিয়ার মধ্য দিয়েও করতে পারে যদি মনে করে শিক্ষার্থীদের দাবিটা যৌক্তিক। দ্বিতীয়ত তাদের কথা ছিল অব্যবস্থাপনা দূর করে সুস্থ স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা। এই যে এই দাবি তাদের করতে হচ্ছে কেন? এই দাবিটা করতে হচ্ছে এই কারণে তারা মনে করে তাদের উপর অব্যবস্থাপনা বা তাদেরকে টেক কেয়ার করা হচ্ছে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা হল প্রশাসন সেটা করছে না। আবার কর্তৃপক্ষ মনে করতে পারে যে না আমরা ঠিক মতোই করছি, তার মানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এখানে একটা দূরত্ব তৈরি, এবং এই দূরত্বটা মিটমাট করার জন্য দরকার ছিল আপনার সঙ্গে সঙ্গেই বসে যাওয়া। এই বসে যাওয়াটা করে বিভিন্ন সময় হল সংসদ করে, নির্বাচিত প্রতিনিধিরা করে, যেখানে এগুলো থাকে না সিনিয়র স্টুডেন্টরা টিচারদের সঙ্গে বসে সেটা সমাধানের দিকে আনে। তো আজকে যে অবস্থা দেখছি দীর্ঘদিন এটা জমাট বেঁধেছে বলেই শিক্ষার্থীরা মাঠে নেমেছে। মাঠে নামার পর দেখেন তারা 3 দফা থেকে আজকে সরে এসেছে। হ্যাঁ, 3 দফা 1 দফায় রূপ নিয়েছে। এমনও তো হতে পারে 1 দফা আরো আরেক দফার দিকে ধাবিত হবে যদি আপনি এখন এটা সমাধান না করেন। সমাধান এই না যে ভিসি সাহেবের পদত্যাগ করতে হবে, এটা কোনোদিন সমাধান না। আরেকজন ভিসি আসলেই সব সমাধান হয়ে যাবে না, তাদের মূল যে সমস্যা সেটা অ্যাড্রেস করতে হবে। সেইটার জন্য কি করা হচ্ছে বা সময় দেওয়া হচ্ছে কিনা, সময় নিচ্ছে কিনা, এইটা আমি মনে করি যত দ্রুত সম্ভব বসে সমাধানটা করতে হবে। আদারওয়াইজ এই ধরনের আন্দোলনে যেটা হয়, তৃতীয় পক্ষ ঢুকে পড়ে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যক্তি ঢুকে পড়ে, সেটাকে অন্যদিকে নিয়ে যায়, যেটা আলটিমেটলি ছাত্র শিক্ষক সম্পর্ককে নষ্ট করে এবং যে মূল উদ্দেশ্য বা শিক্ষক এখানে এক হবে, যে মূল জায়গা সেটা থেকে অনেক দূরে হয়তো সরে যায় এবং সেটা হয়তো ভিন্ন কোনো স্বার্থে ব্যবহৃত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। জাহিদুল হাসান পিন্টু, আপনি যেটি বলছেন, আমাদের সঙ্গে শিক্ষার্থী সাবরিনা নিশাত রয়েছেন, তিনিও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের একজন। সাবরিনা নিশাত, এই যে একটা সিদ্ধান্ত, একজন শিক্ষক বলছিলেন যে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছিল এবং এটা তো বেশ কিছু কাঠামোবদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আমি আমলাতান্ত্রিক শব্দটা ব্যবহার করতে চাই না, আপনি হয়তো নেতিবাচকভাবে ভাবতে পারেন, কিন্তু তালাবদ্ধ করে দিলেন আপনারা শিক্ষকদের, সেটা কি সমাধান দিতে পারে কিনা? অর্থাৎ যেটা আপনার আলোচনার মাধ্যমে মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা, সেটা কেবল কাউকে অবরুদ্ধ করে রেখে সেই দাবি আদায় করা সম্ভব কিনা? এবং আপনারা এখন ভিসির পদত্যাগের দাবি করছেন, মাত্র একজন সাংবাদিক বলছিলেন, একজন সিনিয়র সাংবাদিক, যে একজন ভিসি পাল্টালে কি সব পাল্টে যাবে? ব্যবস্থাপনা সেই বিষয়গুলো যদি না পাল্টায়, আপনারা এখন 1 দফা দাবিতে চলে এলেন, মূল বিষয় থেকে আপনারা সরে যাচ্ছেন কিনা এসবের মধ্য দিয়ে, সেটাও তো ভাববার আছে। কি বলবেন? আমরা স্যারদের সময় দিয়েছিলাম শুরুতে, আমরা একটা দিনের জন্য একটা দিন পুরো টাইমটা দিয়েছিলাম। তো স্যাররা আসলে আমাদের কথাটা, আমাদের মনে হয়েছে আমাদের কথাটা শোনা হচ্ছে না। আর আমরা ভিসি স্যার প্রথমে আমাদের দাবিগুলা নিয়ে, আমরা যখন ভিসি স্যারের সাথে কথা বলতে যাই একদম শুরুতে, তখন দাবিগুলা স্যার বলছিলেন পরের দিন সকালে আসো, আমাদের দাবিগুলা লিখে জমা দাও, আমি দেখব। আমরা পরের দিন যাই, যে আমাদের দাবিগুলা কিন্তু ছিল যে আমাদের প্রভোস্ট যে বডিটা, সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট বডির পদত্যাগ করতে হবে, এইটা 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি ছিল প্রভোস্ট বডিকে আমাদের ছাত্রীদের সাথে অসদাচরণের জন্য ক্ষমা চাইতে হবে। এবং 3য় দাবি ছিল যে নতুন যে প্রভোস্ট আসবেন তিনি যেন শিক্ষার্থী বান্ধব হয়, আমাদের কথা যেন চিন্তা করেন। তো ভিসি স্যার আমাদের যে হলের দুরবস্থা, সেগুলো আসলে লেন্দি প্রসেস, তো সেগুলা স্যার বলছেন স্যার দেখবেন। কিন্তু আমাদের 1 নম্বর দাবি যেটা, সেটা নিয়ে স্যার আসলে 1 মাস সময় চেয়েছিলেন। তো আমার সবাই আর কি কেউই এই প্রভোস্টের আন্ডারে 1 মাস থাকতে রাজি ছিলাম না। আর সেখান থেকে আমরা পরবর্তীতে ভিসি স্যারের রুমে তালা
অ্যাকচুয়ালি আমরা তো তালা দিতে চাইনি, আমরা স্যারের সাথে কথা বলতেই গিয়েছিলাম। স্যার আমাদের সাথে কথা না বলে স্যার আইআইসিটি বিল্ডিংয়ে চলে যান। আমরা চেয়েছিলাম যে স্যার আমাদের সাথে কথা বলুক, কিন্তু কথা বলেন নাই। পরে আমরা ওখান থেকে একজন স্যারকে যে ভিসি স্যারের সাথে কথা বলবেন এজন্য আমরা তালা খুলেও দিছিলাম যে সময়টা আমাদের উপর হামলাটা হয়। ঠিক সেই সময় আমরা সেই সুযোগটা খুঁজে যে আমরা স্যারকে ঢোকার জন্য জায়গা করে দেই এবং তালাটা খোলার উদ্যত হওয়াতেই আমাদের উপরে লাঠিচার্জ শুরু হয়, মুহুর্মুহু লাঠিচার্জ শুরু হয়। আমাদের ছেলেগুলা আমাদের মেয়েদেরকে রক্ষা করার জন্য প্রচন্ড মার খেয়েছে। এক একজন মার খেয়ে পড়ে গিয়েছে, আবার ছুটে আসছে। আমিও ছিলাম। আমরা মেয়েরা যারা ছিলাম আমাদেরকে বাঁচাইতে ওরা বেশি, আমরা মেয়েদেরও পুলিশ মারছে, আমাদের সবাই মারছে বলছেন। সবাই বলতে আর কাদের কথা বলছেন? হ্যাঁ সরি, সবাই বলতে কাদের কথা বলছেন? পুলিশের কথাই তো বলছেন। পুলিশ মারছে আমাদের, আর আমাদের স্যাররা তো সেখানে ছিলেন, কিন্তু স্যাররা আসলে আমাদেরকে ওখানে রক্ষা করতে স্যাররা পুরোপুরি ব্যর্থ হয়েছেন, কেউ আমাদের রক্ষা করেন নাই। তারা যদি নির্দেশ না দিয়ে থাকে পুলিশকে মারার জন্য, তাহলে ওখানে তো তারা ছিলেন, তারা ওখানে পুলিশকে আটকাতেও তো পারতেন যে না, আমাদের স্টুডেন্টদের তোমরা মারতে পারো না, আমার ক্যাম্পাসে তুমি আমাদের স্টুডেন্টদের মারতে পারো না। তারা সেটা করেন নাই। এটি নিয়ে জহির বিন আলম কথা বলেছিলেন খানিকটা। সাবিয়া নিশাত, আমি তার কাছে আবার একটু প্রশ্নটা রাখি। অধ্যাপক জহির বিন আলম শুনছিলেন নিশ্চয়ই, একজন শিক্ষার্থী বলছেন যে আপনারা তো আটকাতেও পারতেন, সামনাসামনি সেখানে থাকার পর শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে, সেই চেষ্টা হয়েছে কিনা? ওই দিন ঘটনার পর শিক্ষার্থীরা হাসপাতালে বা অন্য জায়গায় চিকিৎসা নিচ্ছিল, আহত হয়েছে কে কতজন? প্রক্টোরিয়াল টিম বা যারা থাকেন শিক্ষার্থীদের দেখভাল করার জন্য, আপনারা সবাই নিশ্চয়ই সেই দেখভালটা করেন। ফলে অভিভাবক হিসেবে আপনারা এই খোঁজ খবরটা নিয়েছেন বা শিক্ষার্থীদের পরবর্তীতে ঘটনা এখন মুখোমুখি অবস্থানে থেকেও আপনারা ওই ঔদার্যটুকু দেখাচ্ছেন কিনা? শিক্ষার্থীদের সেই খোঁজ খবর নেওয়া হোক, তারা কে কী অবস্থায় আছেন, এবং এই যে মামলা হয়েছে তাদের নামে, এটা আবার কোনোভাবে অপব্যবহার হয় কিনা, এই বিষয়গুলো আপনাদের বিবেচনায় আছে? কথার সাথে একমত যে স্টুডেন্ট টিচার, আমি বুয়েটের স্টুডেন্ট হিসাবে বলছি, আমি বুয়েট থেকে পাস করে এখানে জয়েন করেছি 27 বছর আগে। তো আমি বুয়েটেও দেখেছি যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ যেরকম আমাদের সময় ছিল, এখন অনেক খারাপ অবস্থা আছে। আমাদের টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা আসলেই আস্তে আস্তে নষ্ট বা সীমিত হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাকেও মর্মাহত করে, দুঃখিত করে, কারণ টিচার স্টুডেন্ট রিলেশনশিপ হওয়া উচিত মধুর, শান্তিময়। কিন্তু আমি স্টুডেন্টের সাথে বলতেছি, আমরা ভিডিও দেখে ওইখানে যে প্রক্টোরিয়াল কমিটি কি অ্যাকশন, মানে পুলিশের কারা নির্দেশ দিয়েছিল গুলি করতে, বা পুলিশ কেন অ্যাকশনে গিয়েছিল, কে দোষী, এটা আমি ওনাদেরকে আশ্বস্ত করছি যে এটা আমি দেখব। আমি দেখার পরে সিন্ডিকেটে আমার মুখ একদম স্পষ্ট করে চলবে, যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে আমি মানে ভিসি স্যারকে রিকোয়েস্ট করব শাস্তিতে যেতে। আর উনি যেই কথাটা বলছে টিচাররা ঝাঁপিয়ে পড়া, আমি বলি যে আমি বয়স্ক আমার তো বয়স হয়েছে, কিন্তু এটা প্রক্টোরিয়াল কমিটি থাকে হচ্ছে ইয়াং টিচারে ভর্তি, ওনারা কি করেছেন ওইটাও কিন্তু আমরা জাজ করে দেখব যে ওনাদের অ্যাক্টিভ ডিসিশন, মানে যখন যেই ডিসিশন, মানে যেই কাজটা করা উচিত ছিল যদি ওনারা না করে, সেটাও আমরা অ্যানালাইসিস করে আমরা দেখবো। এটা আমি আপনাকে কথা দিচ্ছি, দেশবাসীকে কথা দিচ্ছি। কিন্তু আমি বলবো যে কথায় কথায় এই যে তালা মেরে দেওয়া, আজকে আমি ছাত্রছাত্রীদেরকে বলছি, আজকে সিভিল ডিপার্টমেন্টের টিচার হিসাবে আমাদের একটা ইন্টারন্যাশনাল কাজ চলতেছে চাইনিজ এয়ারপোর্টে। গত 2 দিন ধরে আমরা সেই ইন্টারন্যাশনাল কাজটা করতে পারতেছি না। এই দায়িত্ব কি আমরা বিদেশের কাছে ছোট হচ্ছি না? তো আপনারাও আমাদের দিকেও দেখবেন যে এই যে তালা মেরে দেওয়ার সংস্কৃতি, আপনাদের দাবি থাকবে, এটা ওই পিন্টু ভাই যেটা বলেছেন, আপনারা বসেন,
বসে আলোচনা করে প্রত্যেকের কাজ করতে দিবেন। যে আমার যে ইন্টারন্যাশনাল কাজগুলি আছে ওইগুলিও যদি আমি না করতে পারি তাহলে আমিও তো হতাশ হয়ে যাব। নিঃসন্দেহে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে তাহলে দিক নিতে হয় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে। অধ্যাপক জহির বিন আলম, কথা হবে আরো। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রহমতুল্লাহ। অধ্যাপক রহমতুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতা। আপনি তো যারা কথা বলছিলেন তাদের বক্তব্য শুনে থাকবেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু আমরা আলোচনায় আরেকটু বড় করতে চাই। সেখানে আমরা কুয়েটের অর্থাৎ খুলনা যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানকার বিষয়টাকে আমলে নিতে চাই। সেখানে যেমন শিক্ষার্থীদের দুর্ব্যবহারের কারণে শিক্ষক মানসিক একটা নিপীড়নের মধ্য দিয়ে গেছেন এবং সে কারণে তিনি মারা গেছেন এবং এর কারণে শাস্তি হয়েছে সেখানকার শিক্ষার্থীদের। ফলে দেখুন ছাত্র শিক্ষকের সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়েছে। কোথাও ছাত্ররা শিক্ষকদের যেই সঙ্গে তাদের দূরত্ব সেটার বলি হচ্ছেন, কোথাও শিক্ষকরা বলি হচ্ছেন। এই যে সম্পর্ক সেটার দায় আসলে আপনি কাকে দেবেন? এবং এই যে এই ধরনের ঘটনায়, যেমন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে। আবার শিক্ষার্থীদের অভিযোগ আছে কিন্তু যে ভূমিকা প্রশাসনের দায়িত্ব পালন করা শিক্ষকরা আবার তাদের ওপর পুলিশ দিয়ে হামলা চালিয়েছেন। কোন ভূমিকাটাকে আপনি সঠিক বলে মনে করেন এই আলোচনার প্রেক্ষাপটে? ধন্যবাদ। আমি কোনোটাকেই সঠিক বলবো না। যা কিছু ঘটছে এর দায়ের কথা আপনি বলেছেন, এই দায়টি কিন্তু মূলত সমাজেরই। কারণ আমরা যে কথাটি বলছি যে আমাদের নৈতিক স্খলন হয়েছে, সামাজিক মূল্যবোধ কমে গেছে, আমাদের এই জায়গাতে কিন্তু আমাদের নজর দেওয়া দরকার। এখন যা কিছু ঘটছে ছোট্ট একটি বিষয়কে অনেক বড় করে দেখা হচ্ছে। এর মধ্যে অনেকেই সুযোগ নিচ্ছে, অনেকেই এগুলোকে জিম্মি করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। যেমনটি হয়েছে কুয়েটে, ঠিক তেমনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে এটা অবশ্যই প্রত্যাশিত নয়। কারণ আমি মনে করি যে সমসাময়িককালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মানে যেভাবে অগ্রসর হয়েছে, করোনাকালীন পরিস্থিতিতে শাহজালাল বিশ্ববিদ্যালয় যেভাবে কাজ করেছে এবং আন্তর্জাতিক মান যেভাবে রক্ষা করে চলছে, আমি তো গর্বের সঙ্গেই বলবো যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ ভালো, শিক্ষার্থীরা ভালো, শিক্ষকরা ভালো, সবই ভালো। ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিষয়টাকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এখানে অন্য কোনো উদ্দেশ্য কারো কারো থেকে থাকতে পারে। শিক্ষার্থীরা অবশ্যই আমাদেরই সন্তান, তাদের দাবি দাওয়া থাকতেই পারে। আমরা জানি যে আমাদের সুযোগের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনেক, এবং সেই সুযোগের সীমাবদ্ধতাকে আমরা মাথায় রেখে কিন্তু যারা বিশ্ববিদ্যালয় চালান তারা প্রশাসনকে সবসময় গতিশীল রাখতে চান, শিক্ষার্থীদের সমস্যা কোথায় সেগুলোকে অ্যাড্রেস করতে চান, কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না। যে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যেভাবে একটার পর একটা অবস্থানে চলে গেছে এবং শেষ যে কথাটি বলা হচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক, যেটি পিন্টু ভাই বলেছেন যে উপাচার্যের পদত্যাগ। তাহলে কি সমস্যার সমাধান হবে? আমাদের লক্ষ্য কি উপাচার্যের পদত্যাগ করতে হবে, নাকি লক্ষ্য হচ্ছে আমাদের জীবন মানের উন্নতি ঘটাতে হবে, আমাদের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া চাহিদা সেটা পূরাতে হবে? আমি তো জানি যে উপাচার্য সেগুলো মেনেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করার জন্য তারা সময় চেয়েছে। এখন ব্যাপারটি হচ্ছে এমনটি যে তারা সময়ও দিতে চায় না। তাহলে কি হবে? তার মানে আমরা অত্যন্ত অস্থির হয়ে গেছি, আমাদের আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে। আমাদের পরস্পরকে অবশ্যই ভালোবাসতে হবে, আস্থার জায়গায় থাকতে হবে। যদি আমরা আস্থায় না থাকি তাহলে কারোর জন্য এটা শুভকর হবে না, সুখকর হবে না, এবং তার কিছু ফলাফল তো দেখাই যাচ্ছে। অধ্যাপক রহমতুল্লাহ, আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সাদ্দাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনা একজন ছাত্রনেতা হিসেবে আপনি নিশ্চয়ই অবাকিবহাল রয়েছেন, এবং শিক্ষার্থীরা যে দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিল সে ব্যাপারেও নিশ্চয়ই আপনি অবগত। এই শিক্ষার্থীদের এই দাবির ব্যাপারে একজন ছাত্রনেতা হিসেবে আপনার কি অবস্থান? আপনারা তাদের আন্দোলনের সঙ্গে আছেন কি নেই? দেখুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশের মধ্যে প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশকে অনেক কিছু উপহার দিয়েছে, তরুণ প্রজন্মকে অনেক কিছু উপহার দিয়েছে। আমাদের সেমিস্টার সিস্টেম এখান থেকে শুরু হয়েছে, আমাদের সার্চ ইঞ্জিন পিপিলিকা এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, এবং এই যে বাংলাদেশে এখন বিজ্ঞান অলিম্পিয়াড হয়, প্রোগ্রামিং কম্পিটিশন হয়, সবকিছু কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের যৌথ প্রয়াসে হয়েছে। তো
তো যে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছে বিশ্ববিদ্যালয়ে এবং শিক্ষার্থীদের মধ্যে, আমরা এটির আসলে একটি শান্তিপূর্ণ এবং সন্তোষজনক সমাধান চাই, যাতে করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ সমুন্নত থাকে এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা রয়েছে, শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি দেওয়া রয়েছে, সেগুলো যেন প্রশাসনিক ভাবেও গ্রহণ করা হয়, সেটি আমাদের প্রত্যাশা। এখানে আসলে ছাত্র শিক্ষকের মুখোমুখি আন্দোলনের কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। শিক্ষার্থীদের যদি যৌক্তিক দাবি দেওয়া থাকে, সেটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে প্রশাসনের কাছে উপস্থাপন করার নানাবিধ উপায় রয়েছে। এবং একই সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান থাকে সবসময় যে শিক্ষার্থীরা বিশেষ করে শিক্ষকদের সন্তানের মতো তাদের আবেগকে সংবেদনশীল ভাবে গ্রহণ করে যেন আমরা তাদের যে প্রত্যাশাগুলো রয়েছে সেগুলো আমরা রূপায়িত করতে পারি, সেটাই প্রত্যাশা। কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাদ্দাম হোসেন, কিন্তু 15 জানুয়ারি শিক্ষার্থীরা এই অভিযোগ করেছেন যে ছাত্রলীগের কর্মীরা, নেতাকর্মীরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের উপর হামলা চালিয়েছেন। ফলে আপনারা শিক্ষকদের প্রতি আহ্বান রাখছেন আর শিক্ষার্থীদের প্রতি হামলা বা নিপীড়নের দিকে যাচ্ছেন। দেখুন, এখানে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি দীর্ঘদিন ধরে নেই এবং সেখানে আমাদের কমিটি বিলুপ্ত রয়েছে। সেখানে শুধু আমরা কয়েকদিন আগেই বিভিন্ন ধরনের নিউজ দেখেছি, সেখানে ছাত্র রাজনীতিতে অনেক নেতিবাচক উপাদান প্রবেশ করেছে, এটি সত্য। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো সমাধানের জন্য, ছাত্র আন্দোলনের সমাধানের জন্য পুলিশ ডেকে নিয়ে আসা কিংবা শিক্ষার্থীদের উপর চড়া হওয়া, এটি আসলে কখনোই আমরা কাম্য বলে মনে করি না। কারণ শিক্ষার্থীদেরকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌক্তিকভাবে আমলে নিয়ে তাদের কথাগুলো শুনতে চাইতো, তাদের অভাব অভিযোগ অনটনগুলো শুনতে চাইতো, সেটি আমরা প্রত্যাশা করি। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমাদের ছাত্র রাজনীতিতে আমাদের আন্দোলনের প্রক্রিয়া এমন হওয়া উচিত নয় একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, যাতে করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ কোনোভাবে বিঘ্নিত হয়। আমাদের আন্দোলন যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায় যে বন্ধ করে দিতে হবে, একাডেমিক কার্যক্রম বন্ধ করতে হবে, রেজিস্ট্রার বিল্ডিং বন্ধ করতে হবে, তালা ঝুলে দিতে হবে, সেটি নয়। আমাদের একাডেমিক পরিবেশ সমুন্নত রাখতে হবে, ক্লাস পরীক্ষা নিয়মিত চলতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে। আলোচনা চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে প্রতিবাদের নতুন রাজনৈতিক ধরন আমাদেরকে তৈরি করতে হবে। কারণ আমরা দেখেছি যে আমাদের যে ধ্বংসাত্মক ছাত্র রাজনীতি, সেটি আসলে বিশ্ববিদ্যালয়গুলোকে ইতিবাচক কোনো কিছু উপহার দিতে পারবে না এবং এর মাধ্যমে আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারবো না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিকভাবে মানসম্মত হতে পারবে বলে আমি মনে করি না, মনে করেন না। সাদ্দাম হোসেন, আপনি বলছেন না প্রতিবাদের ভাষার কথা এবং আন্দোলনের যে ধরন হওয়া উচিত সেটি নিয়ে, সেগুলো নিয়ে আরও কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র, ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী এবং সম্প্রতি টিএসসিতে একটি কাওয়ালি গানের অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেই অনুষ্ঠানের আয়োজক আলামিন রাকিব তনয়, তার কাছে একটু যেতে চাই। তনয়, সাম্প্রতিক ঘটনা যেখানে আপনারা কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এবং সেখানে শেষ পর্যন্ত টিএসসিতে আপনার অনুষ্ঠানটি করতে পারেননি, ভাঙচুর বা পণ্ড হয়ে গেছে কোনো না কোনোভাবে, সেই ঘটনার রেশ এখনো আছে কিনা আপনাদের মধ্যে, ক্যাম্পাসে তার কোনো প্রতিক্রিয়া এখনো দেখেন কিনা এবং সেটি নিয়ে আপনাদের বর্তমানে আসলে অবস্থান কি? আচ্ছা, তো 12 তারিখে টিএসসি যে প্রোগ্রাম ছিল, মূলত গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হুজাইফা, আমার বন্ধু, তার ইনিশিয়েটিভ ছিল এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যে ফটোগ্রাফি কম্পিটিশন ছিল, সেখানে তার সঙ্গে আমার কথা হয় এটা নিয়ে এবং সে আমাকে তার সঙ্গে কোঅপারেট করতে বলে এবং সেখান থেকে তার সঙ্গে আমি কোঅপারেশনে কাজ করি। তো প্রোগ্রামটা যে হলো না, তো প্রোগ্রামে আমি মূলত দায়িত্বে ছিলাম প্রোগ্রামের প্রচার প্রচারণা বা এগুলোর দায়িত্ব হুজাইফা নিজেই ছিল। আমি মূলত দায়িত্ব ছিলাম যে প্রোগ্রামে যারা পারফর্মার বা শিল্পী তাদেরকে ম্যানেজ করা, তাদের সঙ্গে কমিউনিকেশন করা, তারা কি কি পারফর্ম করবে সেগুলো ম্যানেজ করা। তো প্রোগ্রামের পরে এখন দেশ যদি বলেন, প্রোগ্রামের পরে যেটা হয়েছে যে আমাদের প্রোগ্রামে যে পরিমাণ ভাঙচুর করা হয়েছে, তো আমাদের প্রোগ্রামের বাজেট খুবই লিমিটেড ছিল, যে আপনারা আমাদের স্পন্সর ছিল না ব্যক্তিগতভাবে। তো আমরা পুরান ঢাকার যারা পিস সাহেব আছেন, যারা যুক্তি ধরে কাওয়ালি এক্সিবিশনটা ধরে রেখেছেন, তাদের কাছ থেকে হেল্প নিয়ে এবং ব্যক্তিগতভাবে আমরা মানে বিকাশ সরকারের মেম্বারদের টাকা থেকে প্রোগ্রামটা রান করছিলাম। তো আমাদের বাজেট খুবই লিমিটেড ছিল, কিন্তু প্রোগ্রামে যে পরিমাণ ভাঙচুর হয়েছে সেই খরচটা দেখা যাচ্ছে আমাদের বাজেট থেকে 3 গুণ বেশি হয়ে গেছে এবং আমাদের যারা শিল্পীরা ছিলেন তাদের অলমোস্ট বড় একটা অংশের ইনস্ট্রুমেন্ট ভাঙাচোরা করা হয়েছে এবং আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু পাচ্ছি তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটা আমাদের জন্য আসলে খুবই টাফ হয়ে যাচ্ছে, কারণ এই প্রোগ্রামটা মানে প্রোগ্রাম থেমে গেলে এক কথা ছিল, কিন্তু প্রোগ্রামের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা আসলে আমরা কিভাবে বেয়ার করবো, এটা এখন আমাদের কাছে অনেক বড় কনসার্ন এবং আমি গত কয়েকদিন ধরে আমার সাধ্যের মধ্যে যতটুকু কোলাচ্ছে সেটা আপনার জন্য এখন একটা বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে নতুন করে। তনয়, আমরা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি এবং সেখানে আসলে শিক্ষার্থীদের ভূমিকা দেয় এইসব নিয়েও কথা বলছি, শিক্ষকরা কী করতে পারেন সেগুলো নিয়ে বলছি। আপনি তো কেবল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছিলেন বা করার চেষ্টা করছিলেন, সেটা কেন বিঘ্নিত হলো বা এরকম একটা প্রতিবন্ধকতার মুখে পড়লো বলে আপনার মনে হয়?
আপনারা তো ঠিক কোনো দাবি দাওয়া কেন্দ্রিক আন্দোলনও নয়। আচ্ছা, এটা আসলে মানে আমি তো করিনি প্রোগ্রামে যে আমি বলতে পারবো, তবে একই দিনে আমাদের প্রোগ্রামে যেটা একটা অভিযোগ প্রকাশক যেটা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে ওই গণসমাবেশ করা যাবে না, কিন্তু 13 তারিখ থেকে বিধিনিষেধ ছিল। আমাদের প্রোগ্রাম ছিল 12 তারিখ, এবং 12 তারিখে টিএসসির অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন তাদের একটা বড় প্রোগ্রাম চলছিল, সেটাও থামানো হয়নি, সেটা ভিসি স্যার নিজে এসে উদ্বোধন করেছেন। একইভাবে আমাদের দাস চত্বর যেটা, সেখানেও একটা কবিতা আবৃত্তি এবং গান অনুষ্ঠান চলছিল, সেটাও চলছিল। কিন্তু আমাদের প্রোগ্রাম কেন থামানো হলো এটা আসলে আমার কাছে এখনো ক্লিয়ার না, এবং প্রোগ্রাম পোস্টপোন করার জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল সেটির কারণে হয়েছে, এবং সেই দায়ভার আপনার ছাত্রলীগের উপর চাপানোর চেষ্টা করছিলেন, এমন বক্তব্য কিন্তু ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক এর আগে জানিয়েছিলেন গণমাধ্যমকে। হ্যাঁ, মানে দায়ভার চাপানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আমাদের প্রোগ্রামটা ছিল সম্পূর্ণ অরাজনৈতিক একটা কালচারাল প্রোগ্রাম। আমি কালচারাল ফিল্ডে কাজ করি, আমি কালচারাল প্রোগ্রাম করতে চেয়েছি। প্রোগ্রামের আগে একদিন দুদিন আগে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা প্রোগ্রামটা নিজেদের দলে টানার চেষ্টা করেছে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা দাবি করছেন যেটা তাদের প্রোগ্রাম, তাদের লোকজন এটাকে প্রমোট করছেন এবং তাদের প্রোগ্রাম হিসাবে দাবি করার চেষ্টা করছেন, এবং আলটিমেটলি একটা সিম্পল কালচারাল প্রোগ্রাম, একটা মিউজিক্যাল কনসার্ট যেটাকে বলা যায়, সেটাকে তারা একটা পলিটিক্যাল রূপ দিয়ে ফেলেছেন, যেটা কখনোই ছিল না। এবং আমরা প্রোগ্রামের আগে থেকে ইভেন্টে এবং আমাদের ব্যক্তিগত প্রোফাইল থেকে বারবার এটা ক্লিয়ার করার চেষ্টা করেছি যে এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম, এবং ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে যদি বলা হয়, আমাকে এখন পর্যন্ত ক্যাম্পাসে যারা কেউ বলতে পারবে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে আমি ছিলাম। রাজনৈতিক অভাব দেওয়ার সুযোগ নেই, আপনি সেই দাবি করছেন। তনয় বুঝতে পারছি, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, অন্য অতিথিদের কাছেও যাবো, তবে একটা বিরতির সময় হয়ে গেছে। আমি একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন নিশ্চয়ই দর্শক। তনয় কথা বলছিলেন কাওয়ালি অনুষ্ঠানের আয়োজক, এবং তিনি ওই যে বলছিলেন যে এটার মধ্যে কেউ রাজনৈতিকভাবে এটার মধ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল, কেউ বা সেটাকে প্রতিবন্ধকতা মনে করছিল, এবং কোনো না কোনোভাবে এই ঘটনাচক্রে আপনার সংগঠনের নাম এবং আপনার নামও বারংবার উঠে এসেছে অভিযোগের খাতায়। কিভাবে খণ্ডাবেন সাদ্দাম? ধন্যবাদ। দেখুন, এই ঘটনা ঘটার পরে এই ঘটনাটি তো নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত, কারণ টিএসসি সবসময় সাংস্কৃতিকভাবে উজ্জীবিত থাকবে, গান ও সুরের মূর্ছনায় তরুণ প্রজন্ম মোহিত হবে, এটি সবসময় আমরা প্রত্যাশা করি। এবং এই ঘটনার পরে বাংলাদেশ ছাত্রলীগকে সবসময় প্রতিক্রিয়াশীল চক্র যেভাবে দোষারোপ করে, কোনো ধরনের প্রমাণ নেই, কোনো ধরনের ন্যূনতম ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা, যেখানে সম্পৃক্ততা থাকার সুযোগ নেই, সেখানেও বাংলাদেশ ছাত্রলীগকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। যেন মনে হয়েছে যে আগে থেকে একটি স্ক্রিপ্ট রেডি করা, আগে থেকে এক ধরনের ঘটনা ঘটানো হবে, নাটক সাজানো হবে, এবং পর মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগকে দোষারোপ করার চেষ্টা করা হবে। এবং আমরা দেখেছি যে এই ঘটনার পরে বাংলাদেশ ছাত্রলীগ বনাম কাওয়ালি এই ধরনের একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে। কাওয়ালি গান আমরা মনে করি যে উপমহাদেশীয় গানের যে সঙ্গীতের যে ধারা, যে আধ্যাত্মিক গানের ধারা, মর্মী গানের ধারা, সেখানে কাওয়ালি গান একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আমরা পৃথিবীর যে কোনো ধারার গানকে আমরা গভীর হয়ে ভালোবাসি, কাওয়ালি গানের আয়োজনকেও আমরা স্বাগত জানাই। কিন্তু এখানে যে প্রশ্নগুলো শিক্ষার্থীদের সামনে এসেছে সেটি হচ্ছে যে এই গানের আয়োজক কারা, এই আয়োজক যারা ছিলেন তারা পরিপক্কতার পরিচয় দিতে পারছেন কিনা। দেখুন, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমাদের যাতায়াত রয়েছে, টিএসসিতে একটি অনুষ্ঠান হচ্ছে, সেখানে টিএসসির সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর একটিরও সম্পৃক্ততা নেই, এবং এই অনুষ্ঠানের আয়োজকদের নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনি কিন্তু বলেছেন যে কাওয়ালি আয়োজন করবে প্রগতিশীল, মৌলবাদীদের ছাত্রলীগ করতে দেবে না। এখন কে মৌলবাদী, কে প্রগতিশীল, সেটির সনদ দেবে কে? দায়িত্ব কি ছাত্রলীগ নিচ্ছে সাদ্দাম? প্রশ্নই আসে না, সেই দায়িত্ব আমরা নিতে যাব না। কিন্তু আমি আমার আলোচনার সেদিকেই যাচ্ছিলাম। সেটি হচ্ছে যে আপনি যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি স্বাধীনতার উৎসব করতে চায় স্বাধীনতা বিরোধী সংগঠন জামাত শিবির, সেটিকে স্বাগত জানাবে। দেখুন, এখানে আয়োজক কথা বলেছেন, তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, কিন্তু বিষয় হচ্ছে যে তারা একটি হয়তো সদুদ্দেশ্য নিয়ে কর্মসূচিটি করতে চেয়েছে, কিন্তু এই কর্মসূচিটিকে ঘিরে যারা জুটেছে এবং যারা এই সংগঠনের মূল আয়োজক হিসেবে কৃতিত্বের দাবিদার হয়েছে, তাদের পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী জানে। তারা, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় রাজনীতি করার এক ধরনের পরিবেশ পরিষদ ঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে এই সংগঠনের এই আয়োজনের পেছনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দৃশ্যমান হয়েছে যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এটির সঙ্গে সম্পৃক্ত। সাম্প্রদায়িকতার দায়ে যে সংগঠনটি ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাখ্যাত হয়েছে, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে এই আয়োজনের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত থাকতে দেখেছি। এমনকি অনেক শিক্ষার্থী রয়েছে যারা সেখানে গিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কি ধরনের নেকারজনক কবিতা তারা লিখেছে, মুক্তিযুদ্ধের প্রতি আমরা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি মুক্তিযুদ্ধকে কত বীতশ্রদ্ধভাবে দেখেছে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম আমাদেরকে বলেছে, মনে করেন যে এই ধরনের ঘটনা, এই ধরনের অভিযোগ যদি থেকেও থাকে, তারাও যদি আয়োজন করে, সাংস্কৃতিক আয়োজন বন্ধ করাটাকে ছাত্রলীগ কখনোই স্বাগত জানায় না, তাই তো? সাংস্কৃতিক আয়োজন মতো চলতেই পারে।
আমি শেষ করছি। সেটি হচ্ছে যে প্রশ্নগুলো আসছিল সেটা হচ্ছে যে এই আয়োজকদের কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে অনেকগুলো প্রশ্ন ছিল, এবং শুধু তাই নয়, আয়োজকদের মধ্যেও মতভিন্নতা ছিল। আপনি দেখুন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি আলোচনাগুলো দেখুন ফেসবুকে, আপনি সার্চ দিলেই দেখতে পাবেন যে অনুষ্ঠানকে ঘিরে কাওয়ালি গানের আয়োজনের ক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদ বিসংবাদ তৈরি হয়েছে। তারা গানের, যেহেতু এখানে গানের আয়োজন করতে পারবে কিনা, শরীয়ত সম্মত কিনা, উন্মুক্ত স্থানে করবে কিনা, নারীরা থাকতে পারবে কিনা, এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদা ছোড়াছড়ি হয়েছে, এবং আমরা মনে করি যে সেটিরই বহিঃপ্রকাশ হিসেবে এই সেটার বহিঃপ্রকাশ হতে পারে। সাদ্দাম, আপনার বক্তব্য বুঝতে পেরেছি, এই পর্যন্ত বক্তব্য নিচ্ছি আপনার, আবার চেষ্টা করবো আপনার সঙ্গে কথা বলবার। যেতে চাই অধ্যাপক রহমতুল্লাহর কাছে। অধ্যাপক রহমতুল্লাহ, এই যে ক্যাম্পাসে একটা সাংস্কৃতিক আয়োজন পণ্ড হয়ে গেল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনি কিছুটা হলো এই ধরনের আয়োজন এবং এরকম ছোটোখাটো যে কোনো, আপনি বলছেন ছোটোখাটো ঘটনা বড় হয়ে যায়, এরকম আরেকটা ছোটোখাটো ঘটনা আপনার ক্যাম্পাসে ঘটে গেল, আপনি কিভাবে দেখেন? খানিকটা দায়ী মনে হয় কিনা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে? হ্যাঁ, যে ঘটনাটি ঘটেছে সেটা অবশ্যই ন্যাক্কারজনক। কারণ হচ্ছে যে সাংস্কৃতিক জীবন আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়, এবং এটা আমাদের জীবনের একটা ঐতিহ্য এবং অংশ বটে। তবে যে ঘটনাকে কেন্দ্র করে এরকম সাংঘর্ষিক অবস্থা হয়েছে, সেখানে আমার কিছু প্রশ্ন আছে। আপনি সাদ্দামকে বলেছেন, সাদ্দাম কিছু প্রশ্নের উত্তর দিয়েছে। আমি তো জানি যে বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেকগুলো সংগঠন আছে, অনেক, এবং এই সংগঠনগুলোকে কেন্দ্র করেই কিন্তু আমাদের ছাত্র শিক্ষক কেন্দ্র, এবং এখানে যে ধরনের প্রোগ্রামগুলো হয় সেগুলো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, আমাদের টিএসসিতে যে উপদেষ্টা আছেন, পরিচালক আছেন, সকলেরই কিন্তু অনুমোদন লাগে এবং তারাও সহযোগিতা করে। কিন্তু যে কথাগুলো বলা হচ্ছে যে নেপথ্যে কী আছে, এর উদ্দেশ্যটা কি? কাওয়ালি যে অনুষ্ঠানটা হবে সাংস্কৃতিক, আমরাও তো এরকম প্রোগ্রামে অংশগ্রহণ করি, কিন্তু হঠাৎ করে এরকম প্রোগ্রাম হবে এবং সেই প্রোগ্রামকে ন্যাক্কারজনকভাবে পণ্ড করতে হবে এবং সেখানে পরস্পরকে দোষাতে হবে, এবং দিনের শেষে কি হলো? এটা আমাদের জন্য লজ্জা বয়ে আনলো। এবং যারা প্রতিবাদ করেছে, যারা ঘটনা ঘটেছে অথবা যাদেরকে দোষানো হচ্ছে, এর সমাধান কি হয়েছে? আমরা একটা নাট্যমঞ্চের মতো নিজেদেরকে সেখানে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ করেছি। তাহলে তো আমি মনে করব যে আমাদের শিক্ষার্থীদের অনেক গঠনমূলক চিন্তা করতে হবে। কারণ আমরা যদি গঠনমূলক চিন্তা না করি এবং যে কোনো অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যদি নিজেদের অবস্থানের অবনতি ঘটাই, সম্মান ক্ষুণ্ণ করি, পরস্পরকে বিভাজিত করি, তাহলে অবশ্যই এটা কারোর জন্য মঙ্গলজনক হবে না, সুখকর নয়। যা হয়েছে আরো ঘটনা, সেই বিষয়গুলোকে আমলে নেওয়ার কথা আপনি বলছেন অধ্যাপক রহমতুল্লাহ, এবং বলছিলেন গঠনমূলক জায়গার কথা বলছিলেন, এবং শিক্ষার্থীদের যেই মান সেটার অবনমন, তাদের সঙ্গে বোঝাপড়া। আরেকটি প্রশ্ন একই সঙ্গে একটু রাখতে চাই, সেটা হচ্ছে যেতে চাই আবার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে। পদত্যাগ করা প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার একটি গবেষণাপত্রে চৌর্যবৃত্তির অভিযোগ উঠেছে, এবং উপাচার্যের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের নেতিবাচক আলাপ চলছে। এইসব ঘটনা, চৌর্যবৃত্তির ঘটনা, শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন, এগুলো শিক্ষকদের সম্মানহানি করে না? আমি মনে করি যে আমরা, দুর্ভাগ্য হচ্ছে আমরা পরস্পরকে শ্রদ্ধা করতে শিখিনি। একটা ঘটনাকে আরেকটা নতুন ঘটনা দিয়ে আমরা ঢাকতে চাই অথবা সেটাকে উন্মোচিত করতে চাই। উচ্চশিক্ষা উপাচার্য থাকতেই হবে, পিএইচডি থাকতে হবে, এরকম যদি ডিমান্ড করা হয় তাহলে তো অবশ্যই আমি মনে করি যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এগুলোকে শর্ত হিসেবে জুড়ে দিত। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, আমরা যাদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করি তাদেরকে কি আমরা আসলে মূল্যায়ন করছি? একজন সম্পর্কে একটা বাজে কথা বলা, এটা কি কখনো কাম্য? আমরা সবসময় খুঁজে দেখি কতভাবে মানুষকে খাটো করা যায়। একটা ঘটনা যদি ঘটে, সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা যাবতীয় দোষ ত্রুটি খুঁজি, তাকে যদি না পাই, তার পরিবার পরিজনকে, তাকে যদি না পাই আরও বাইরে, তাকে যদি না পাই, অর্থাৎ ঘটনাকে রাজনীতিকরণ করা এবং এর থেকে ফায়দা লুটানো, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। উপাচার্য পিএইচডি নেই, তাতে আমি মনে করি না এটা কোনো অযোগ্যতা অথবা এটা কোনো বলার বিষয়। কারণ হচ্ছে, আমি তো জানি
যে শাহজালাল সেখানে বিজ্ঞান ও সেটার সঙ্গে তাহলে প্রযুক্তি সম্মানহানির বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আর উপাচার্য ওঠে না নিশ্চয়ই অধ্যাপক রহমতুল্লাহ আপনি যে বক্তব্য রাখছেন, এবং সেই জায়গায় ওই যে কেবল অন্যকে হেয় করা নেতিবাচক মানসিকতাটা পরিহার করা বরং জরুরি বলে মনে করছেন। জাহিদুল হাসান পিন্টুর কাছে যেতে চাই। জাহিদুল হাসান পিন্টু, এই যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো, এর আগে খুলনায় ওই রকম আন্দোলনের এক পর্যায়ে বা ওই পরিস্থিতির এক পর্যায়ে মূলত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন জায়গায় কোনো একটা প্রেক্ষাপট তৈরি হলে বা পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। এতে কি সমস্যার সমাধান হয় আদৌ, নাকি সেটা আরও ক্ষোভকে বাড়ায় এবং বন্ধ ঘোষণা করার মধ্যে দিয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা প্রকাশ পায় না, সেটা শিক্ষার্থীদেরকে আরও বেশি ভোগান্তিতে ফেলে না? দেখেন, এই এক একটা জায়গার প্রেক্ষাপট এক এক রকম থাকে, কারণ সবগুলোকে জেনারেলাইজ করা ঠিক না। আবার বাংলাদেশে আমরা দেখি, বিভিন্ন সময় দেখে এসেছি যে শিক্ষার্থীদের 7 খুন মাপ, এই ধরনের একটা ধারণা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে আছে। তো আমাদেরকে যদি নির্মোহভাবে এই বিষয়গুলি বিশ্লেষণ করতে বলেন, আমি বলি যে এটা দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনগুলোতে আপনার শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি এবং শিক্ষক নিয়োগ, তারপরে আপনার শিক্ষার পরিবেশ তৈরিতে সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা, শিক্ষকদের ভূমিকা, সবগুলোই ধীরে ধীরে একটু, আমি মনে করি যে একটু কমতির দিকে। সেই জায়গায় গত 2 বছর ধরে আপনার এমনিতে করোনায় আমরা পিছিয়ে পড়েছি। এই সময়টা আমাদের সার্বিকভাবে চিন্তা করা উচিত ছিল, যতটা সময় বেশি পাওয়া যাবে পাঠ্যক্রমে মনোনিবেশ করা। এখন ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে যখন ঘটনাটা বড় হয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ করে দেন, এটা দিয়ে আপনার কোনোদিন সমাধান হবে না। খোলার পর তো আবার সেই সমস্যাটা দেখাই দেবে। তো প্রতিষ্ঠানটা চালু রেখে কিভাবে সমাধান করবেন, এটা যেমন প্রশাসনের কাজ, আবার যারা আন্দোলন করবেন তারাও প্রতিষ্ঠান খোলা রেখে কিভাবে আপনার তার দাবিটা আদায় করবেন, সেটাও তার পথ বের করতে হবে। আপনার কোনোদিনই কোনো দরজা বন্ধ করে সমস্যার সমাধান করতে পারবেন না। দরজাটা সবসময় খোলা রাখতে হবে। দরজা যদি খোলা না রাখেন, সমস্যাটাও আপনার বন্ধ হয়ে যাবে। আরেকটি প্রসঙ্গ ছোট করে অবতারণা করতে চাই জাহিদুল হাসান পিন্টু, সেটা হচ্ছে খুলনার উদাহরণ তো আপনি জানেন, কুয়েটের যেমন একজন শিক্ষকের মৃত্যুর মতো একটা ঘটনা ঘটে গেল, হৃদয় বিদারক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রভোস্ট বডির 5 জন শিক্ষক পদত্যাগ করেছিলেন ছাত্র সংগঠনে, ছাত্রনেতাদের অসদাচরণের কারণে। ফলে যেখানে সুযোগ পাওয়া যাচ্ছে ছাত্ররাও শিক্ষকদের জিম্মি করছে, কোথাও হয়তো শিক্ষকরা ছাত্রদের জিম্মি করছে। ওই যে পরস্পরমুখী অবস্থান, সেটা থেকে বেরিয়ে আসার উপায় কি বলতে পারেন আপনি আমাকে সংক্ষেপে? আমাকে বলছেন? জি, এটা তো একটাই রাস্তা। একটা রাস্তা হলো ছাত্র শিক্ষক সম্পর্ক আপনাকে জ্ঞান ভিত্তিক গভীর বন্ধনের মধ্যে যদি আপনি নিয়ে আসতে পারেন। জ্ঞান ভিত্তিক গভীর বন্ধন যখন ছাত্র শিক্ষকের সম্পর্ক হবে, তর্ক বিতর্ক হবে। একজন শিক্ষককে তর্কের সঙ্গে একজন ছাত্রকে আহ্বান জানাতে হবে যে তুমি তর্ক করছো, বেয়াদবি নয়। আমরা এখানে তর্ক বিতর্ককে বেয়াদবি মনে করি, আবার অনেক সময় এটা আলাদা করতে পারি না। এই জায়গাটা যতটা উদার হবে, বিশ্ববিদ্যালয় তো উদার উন্মুক্ত জায়গা, তাই না? এখানে ছাত্র শিক্ষকের সম্পর্ক বন্ধুর মতো আগেও ছিল, এখনো যে নাই আমি তা বলছি না, কিন্তু ওই যে মাঝে মধ্যে ক্ষুদ্র কিছু ঘটনাকে আপনার রাজনৈতিক রং দেওয়া হয় অথবা অন্য কোনো গোষ্ঠীর ভিতরে ঢুকে পড়ে, সেই জায়গাটা কিন্তু সতর্ক শিক্ষার্থীদেরও থাকতে হয়, শিক্ষকদেরও থাকতে হবে। সেই জায়গাটা আমি বলছি দুই পক্ষকে সংবেদনশীল হওয়া, সংবেদনশীল হতে বলছেন সব পক্ষকে, এবং সেই জ্ঞান ভিত্তিক যেই সম্পর্ক উদার্যের কথা আপনি বলছেন। সাবিনা নিশাতের কাছে আবার একটু যেতে চাই, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাবিনা, আপনারা দীর্ঘদিন করোনার কারণে, এই যে জাহিদুল হাসান পিন্টু মাত্রই বলছিলেন, আপনাদেরকে ভুগতে হয়েছে শিক্ষা জীবন নিয়ে। এখন আবার যদি এরকম দীর্ঘ সময় শিক্ষা জীবনে ছেদ ঘটে, সেটা আপনাদের জন্য তো ক্ষতি বয়ে আনবে। ফলে সমাধানের দিকে আপনারা এগোনোর চেষ্টা করবেন কিনা, এবং আপনারাও যে শিক্ষক কর্মচারীদের কোয়ার্টার ত্যাগ করার অনুরোধ করেছিলেন, সেটাই বা কেন করেছিলেন, একটু সংক্ষেপে শুনতে চাই। আমরা তো ভার্সিটি বন্ধর পক্ষে, আমরা তো ভার্সিটি বন্ধ চাইনি, আমরা তো একটা সমাধান চেয়েছিলাম। তো আমাদের উপরে যেই ভিসি স্যার আমাদের উপরে যারা পুলিশ এনে আমাদেরকে গুলি করতে পারে, তাদের তো আমরা আর চাই না। আমরা তো ভার্সিটি বন্ধ হোক, ভার্সিটি বন্ধ থাকুক, আমাদের আমরা 2 বছর অনেক পিছিয়ে গেছি, একরকম অনুমেয় একটা দাবি তো সমাধান আনবে না। ফলে আপনারা এটা হলেই সব মেনে নিয়ে আপনারা আবার আগের মতো ক্লাসরুমে ফিরে যাবেন, এই অবস্থা নিয়ে অনড় থাকবেন? আমরা আগিয়ে যেতে চাই, আমরা সমাধানের জন্য
আমরা এখনো পর্যন্ত আমরা কোনো অহিংস আন্দোলনে কিন্তু যাইনি। আমাদের আন্দোলন এখনো অহিংস আন্দোলনে যাননি। আমরা এখনো অহিংস আন্দোলনেই আছি। আমরা ন্যায্য দাবি নিয়ে কথা বলতে যে মার খেয়েছি, কিন্তু আপনারা আন্দোলনে আছেন, আপনার কথা থেকে স্পষ্ট আপনারা আপনাদের জায়গায় অনড় থাকবেন। আরেকটা প্রশ্ন একেবারে এক লাইন বা দুই লাইনের উত্তর চাই সাবরিনা, সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আপনাদের কথা হয়েছে 17 জানুয়ারি রাতে, তার কথা কি আপনারা আশ্বস্ত হয়েছেন? তিনি কিছু আশ্বস্তর মতো বলেছেন? আমাদের কেউ নাই, আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের নামে অজ্ঞাতনামা 200 শিক্ষার্থীর নামে পুলিশকে হত্যা চেষ্টা করছি আমরা, এমন মানে কথা বলে মামলা করেছে, যেখানে পুলিশ নিরস্ত্র, আমরা নিরস্ত্র ছিলাম, সেখানে পুলিশ আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং শঙ্কাও রয়েছে আপনাদের মধ্যে। সাবরিনা, বুঝতে পারছি, যেতে চাই অধ্যাপক জহির বিন আলমের কাছে। অধ্যাপক জহির বিন আলম, দুটি প্রশ্ন। একটা হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, অজ্ঞাতনামা মামলা আপনি বুঝতেই পারেন, সেটা যে কাউকে তারা আওতায় নিয়ে আসা যায়, যে কারো জীবন বরবাদ করে দেওয়া সম্ভব বাংলাদেশের বাস্তবতায়। ফলে সে ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা যাতে কোনো শিক্ষার্থী হয়রানির মুখোমুখি না হয়? আরেকটি প্রশ্ন হচ্ছে, কুয়েট যেমন একটা সমাধানের দিকে গিয়ে তদন্ত প্রতিবেদন দিয়ে সে একটি ব্যবস্থা নিয়ে তারপর বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছিল, আপনারা কবে নাগাদ বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবেন বা চান খুলে দিতে? আমি আপনাকে প্রথমেই বলি, ইউনিভার্সিটি বন্ধ করা হয়নি। ইউনিভার্সিটি শুধু ক্লাস এবং পরীক্ষাটা আমরা কিন্তু একমাত্র ইউনিভার্সিটি, রহমতুল্লাহ স্যার জানেন, আমরা করোনার সময় যেদিন করোনায় বন্ধ হয়েছে তার পরের মাস থেকেই আমরা প্রথম অনলাইনে ক্লাস শুরু করেছি। সব টিচার যাদের ল্যাপটপ ছিল না, আমরা ল্যাপটপ, এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ল্যাপটপ কেনার টিচারদেরকে টাকা দিয়ে, আমরা অনলাইনে স্টুডেন্টদেরকেও টাকা দিয়ে ওদের ডাটা কেনার পয়সা পর্যন্ত কর্তৃপক্ষ দিয়েছে। আমরা 2 বছরে, আমি বিশ্বাস করেন আমরা অনেক আগের স্টুডেন্ট, তো আমরা এই যে জুমে ক্লাস নেওয়াটা অভ্যস্ত ছিলাম না। আমরা দিনে দিনে কষ্ট করে হয়ে জুমে ক্লাস শিখে পরীক্ষা নিয়ে আমাদের সেশন যত দূরে, আমরা এই বছর 4 মাসে সেমিস্টার শেষ করব এই ওয়াদা করেছি, ওরে 6 মাসেরটা 4 মাসে আনবো, এনে আমরা অলরেডি মার্চ মাসে পরীক্ষা দেওয়ার ঘোষণা করছি। রাত দিন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা ল্যাব পরীক্ষা পর্যন্ত, ল্যাব ক্লাস ছাত্রছাত্রীরা অস্বীকার করতে পারবে না। আমি নিজে সাক্ষী, কারণ ভিসি স্যার নির্দেশ দিয়েছেন, আমাদের খুব কষ্ট হচ্ছে, তারপরেও কারণ আমরা, তাহলে বলছেন অধ্যাপক আলম বলছেন যে আপনারা সশরীরে ক্লাস পরীক্ষা এখন আপাতত না হলেও আপনাদের যে কার্যক্রম আগে যেমন চলছিল অনলাইন বা ভার্চুয়ালি, সেটা চলবে, চালিয়ে নেবেন আপনারা যেভাবেই হোক। ইনস্টিটিউশনে রহমতুল্লাহ স্যার যেহেতু কুয়েটের টিচার, উনি জানে শহীদুল্লাহ সাহেব, যার নাম ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ অ্যাসোসিয়েটের মালিক শহীদুল্লাহ সাহেব, উনার কিন্তু এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নাই, উনার কিন্তু ডক্টরেট ডিগ্রি নাই। উনি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারদের মাথা, কারণ উনি এমন কঠিন কঠিন ডিজাইন উনি করে দিয়েছেন। ডিগ্রি, সবার চেয়ে বড় কথা হলো যে আমি যদি লেখাপড়া করি, আমি যদি রিসার্চ করি, তাইলে কিন্তু আমি জানতে পারবো। আচ্ছা, সেই ক্ষেত্রে ওই কেবল ডিগ্রি আলোচনায় সীমাবদ্ধ না হতে বলছেন, আমি বুঝতে পারছি সেটা উপাচার্যের যোগ্যতা, শিক্ষকদের যোগ্যতা, এই বিষয়ে আপনি আলোচনায় আসলে গেছেন। আমার আরেকটা প্রশ্ন ছিল, তবে একেবারে সময় পেরিয়ে গেছে, সেটার উত্তর নেওয়া গেল না। মামলা সংক্রান্ত প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম, তবে আপনারা শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে বিঘ্নিত করতে চান না, সেই আন্তরিকতার কথা আপনি আবারও ব্যক্ত করলেন। অনেক ধন্যবাদ জানাতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহির বিন আলম আপনাকে, এবং আলামিন রাকিব তনয়কে ধন্যবাদ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ রহমতুল্লাহ আপনাকে ধন্যবাদ, জাহিদুল হাসান পিন্টুকে ধন্যবাদ, সাদ্দাম হোসেনকে ধন্যবাদ, ফাউজিয়া ইয়াসমিন এবং সাবিনা নিশা যুক্ত ছিলেন। আপনাদেরকে ধন্যবাদ জেনে শেষ করছি। দর্শক, মনে রাখবেন, আমজনতার শক্তি বড় শক্তি।